গল্পের শুরুতে আমাদের একটি ঘটনার কথা বলা হয়। ঘটনাটা ওই সময়ে যখন গভীর অন্ধকার কোণা থেকে আকাশের সবথেকে দূরের তারাটা পর্যন্ত একজনই নিয়ন্ত্রণ করত, সে হচ্ছেন ঈশ্বর। প্রাণীর প্রতিটি ভাগ্যই তিনি লেখেন, আর সবসময় তার সাথেই তার বার্তাবাহকরা থাকে, যারা তার আদেশের বাঁধনে আবদ্ধ, মানে এঞ্জেলস। সেই এঞ্জেলসের মধ্যে একজন ছিল লুসিফার মর্নিংস্টার, যে ছিল ঈশ্বরের সবথেকে কাছের। ঈশ্বর যখন তারা থেকে শুরু করে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী পর্যন্ত সবকিছু সৃষ্টি করলেন, তখন শেষমেশ তৈরি করলেন তার সবথেকে বড় সৃষ্টি, মানুষ। আর মানুষকে সৃষ্টি করার পরই লুসিফারের মনে একটি প্রশ্ন জাগে, হে ঈশ্বর, আপনি কি মানুষকে আপনার নিজের প্রতিশ্রুতিতে সৃষ্টি করেছেন? তার মনে আরও একটা প্রশ্ন আসে, ঈশ্বরের এত দয়া, এত করুণা এত সহজে মানুষের উপর কেন বর্ষিত হচ্ছে? লুসিফার অনুভব করছিল মানুষের মন সবসময় অস্থির, তাদের চিন্তা কখনো স্থির থাকে না, সময়ের সাথে সবকিছু বদলে যায়। কিন্তু মানুষ কখনো নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়তে পারেনি। তখন সে ভাবতে শুরু করে, এটাই কি আপনার ডিভাইন ক্রিয়েশন? এরপরে সে ঈশ্বরের বিরোধিতা করে। লুসিফার ঘোষণা করে, মানবজাতি হলো ঈশ্বরের সবথেকে বড় ভুল। লুসিফারের এই কথায় পুরো আকাশটা যেন কেঁপে ওঠে। ঈশ্বরও তার ক্রোধে লুসিফারকে অ্যাবিসে ছুঁড়ে ফেলে দেন, অর্থাৎ নরকের গভীর অন্ধকারে। কিন্তু নিচে পড়তে পড়তে লুসিফার ঈশ্বরের দিকে তাকিয়ে শুধু বলে, আমি প্রমাণ করে দেখাবো আপনার এই মানবজাতি একদিন আপনার সবথেকে বড় ভুলে পরিণত হবে। মূলত সে সরাসরি ঈশ্বরকেই অপমান করছিল। আর ঠিক এখান থেকেই লুসিফার দি মর্নিং স্টার পরিণত হয় শয়তানে, স্যাটান। যে একসময় আলো ছড়াতো, সে এখন হয়ে ওঠে অন্ধকারের প্রভু। এরপর সে ভাবে, যদি মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবি হয়, তাহলে আমি সেই প্রতিচ্ছবির ভেতরের অন্ধকার ভরে দেব। আর তার এই পরিকল্পনা যদি সফল হয়, তাহলে একদিন অশুভের আলো শুভতাকে গ্রাস করে নেবে। আর সেই সময় থেকেই সে নিজের শরীরে ধারণ করে অভিশপ্ত চিহ্ন 3টা 6, মানে তার পতনের প্রতীক। এরপর আমাদের বলা হয়, লুসিফারের ছেলে পৃথিবীতে এসে গেছে, প্রতারণা আর মায়ের আবরণে ঢাকা হয়ে। আর এভাবেই শয়তানের বংশ মানব জগতে পা রাখে, মানে লুসিফারের সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছে। এরপর সিন চলে আসে চেন্নাইয়ে, যেখানে রিয়া নামের এক মেয়েকে দেখানো হয়। গভীর রাতে সে নিজের ডায়েরিতে কিছু লিখছিল। সে মূলত তার স্বামী অজয়ের কথা লিখছিল, যে একজন ডিরেক্টর হতে চায়। কিন্তু হঠাৎই লিখতে লিখতে তার সামনে একটা ছোট্ট মেয়ের ভূত এসে উপস্থিত হয়। দেখা মাত্রই রিয়া ভয়ে আঁতকে ওঠে। তবে সেখানে শুধু সেই বাচ্চাটাই নয়, ওই বাচ্চার সাথে তার মায়ের আত্মা উপস্থিত ছিল। আর এই দৃশ্য দেখে রিয়া পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। এমনকি ওই বাচ্চার মায়ের আত্মাটা রিয়ার হাতও ধরে ফেলে। তার হাতটা ছিল অস্বাভাবিক গরম, ঠিক যেন জ্বলন্ত চুল্লির মতো। কিন্তু পরক্ষণে সে রিয়ার হাতটি ছেড়ে দেয়। আর এরপর মা আর মেয়ের আত্মা সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার সময় সেই ছোট্ট মেয়েটির আত্মা রিয়ার দিকে তার হাত বাড়িয়ে দেয়। রিয়া যখনই তার হাতটা ধরে, তারা দুজনই রিয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। এমনকি মা মেয়ের আত্মা হাঁটতে হাঁটতে একসময় ছাদে গিয়ে রিয়াকে সহ সেখান থেকে ঝাঁপ দেয়। এরপর রিয়ার মৃত্যু হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি, এসব আসলে রিয়ার এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, একটা নাইটমেয়ার। এই স্বপ্ন দেখে আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। পাশে অজয় ঘুমাচ্ছিল। তবে মজার ব্যাপার হলো, রিয়ার বদলে অজয় বিছানা থেকে নিচে পড়ে যায়। সে উঠে দেখে রিয়া তো ভয়ে কাঁপছে। এরপর আবার ঘুমিয়ে পড়ে। আসলে অজয় তেমন রিয়াক্ট করেনি, কারণ রিয়া প্রায়ই এমন দুঃস্বপ্ন দেখে ভয় পেত। এটা তাদের কাছে নতুন কিছু নয়। সিন চলার পরবর্তী দিন আমরা আরেকটা কাপড়কে দেখতে পাই, যাদের নাম বিনোদ এবং সুজি। মূলত এরা দুজনও অজয় আর রিয়ার সাথে একই বাড়িতে থাকত। এদিকে অজয় বাইরে এসে সবার সাথে রিয়ার ওই খারাপ স্বপ্নগুলোর কথা শেয়ার করে। অজয় বলে, রিয়া যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছে, সেদিন থেকে সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করেছে। বিনোদ বলছিল রিয়াকে কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। এর মাঝে অজয়ের হাতে একটি এনভেলপ আসে, যেটা মেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল। এর মধ্যে ছিল স্থানীয় এক এমএলএর প্রচারণার পোস্টার আর কিছু টাকা, মানে সেই রাজনীতিবিদ মানুষকে টাকা দিয়ে ভোট কিনছে। অন্যদিকে আমাদের সেই পলিটিশিয়ানকে দেখানো হয়, যে মিডিয়ার সামনে বড় বড় আদর্শের কথা বলছিল। আসলে এই পলিটিশিয়ান ভীষণ দুর্নীতিবাজ। এরপর আমরা সেই এমএলএর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাজেশকে দেখতে পাই। রাজেশ ছিল ওই পলিটিশিয়ানের ভীষণ বিশ্বস্ত ব্যক্তি। অনেকবার তাকে টাকার অফার করা হয়েছে, যাতে সে এমএলএর বিরুদ্ধে গিয়ে তাদের হয়ে কাজ করে। কিন্তু কোনোবারই সে এমএলএর বিরুদ্ধে যায়নি, সবার অফার ফিরিয়ে দিয়েছে। মানে সে একদম লয়াল একজন ব্যক্তি। এরপর এমএলএ রাজেশকে জিজ্ঞেস করে, প্রচারণার জন্য মানুষের কাছে যে টাকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল, সেগুলোর কি খবর? রাজেশ জানায় সব টাকা পৌঁছে গেছে, আর এখনও তাদের কাছে 61 কোটি টাকা বাকি আছে। তো এখান থেকে সিন চলে যায় একটি কফি শপে, যেখানে অজয়, বিনোদ, রিয়া এবং সুজি বসেছিল। তাদের সাথে আরও দুজন বন্ধু ছিল, যাদের নাম শেখর এবং জনা।
মূলত একজন ডিরেক্টর অজয়কে তার সাথে কাজ করার জন্য ডেকেছে। এই বিষয় নিয়ে সবাই আলোচনা করছিল। বর্তমানে অজয় একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে, কিন্তু তার স্বপ্ন একদিন বড় ডিরেক্টর হবে, এমন একটা মেইন স্ট্রিম সিনেমা ডিরেক্ট করবে যেটা সবাই মনে রাখবে। আর সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছিল যে কিভাবে অজয়কে কাজের জন্য পাঠানো যায়। ঠিক তখনই যখন জনা কফির বিলটার দিকে তাকায়, এটা দেখে বিনোদ তাকে খোঁচা দিয়ে বলে, এভাবে বিলের দিকে তাকাচ্ছিস কেন? বিলটা কি তুই দিবি নাকি? এই কথাটা শুনে জনা ভীষণ রেগে যায়, এমনকি একসময় উঠে চলেও যায়। আসলে জনা খুব গরিব, আর এই কারণে বিনোদ আর বাকিরা তাকে নিয়ে প্রায়ই মজা করত, যেটা জনা মোটেও পছন্দ করত না। এরপর আমাদের দেখানো হয় অজয় একটি ট্রিপে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে তার ব্যাগ গোছাচ্ছিল। রিয়া তখন তাকে সাহস যোগায়, মোটিভেট করে। আর এরপরই অজয় ট্রিপের জন্য বের হয়ে যায়। অজয় যে হোটেলে ওঠে সেই রুমটায় সে 666 নম্বর রুমটি পেয়েছিল, যেটা আসলে ডেভিলের নাম্বার। এদিকে রিয়া বাড়িতে একা। রিয়া যখন বেসিনে মুখ ধুতে যাচ্ছিল তখনই বাথরুমের ভেতরে সে একটা আত্মাকে দেখতে পায়, আর ওই আত্মার হাতে একটা মৃত বাচ্চা ছিল। এই দৃশ্য দেখে রিয়া ভয়ে একদম জমে যায়। সে দৌড়ে বাইরে আসে, বিনোদদের কাছেও সাহায্য চায়, কিন্তু মনে হচ্ছিল বিনোদ যেন কিছু শুনতেই পাচ্ছে না। ঠিক তখনই সে আত্মাটা আবার তার সামনে আসে, আর এবার বলে, বাচ্চাটা মরে গেছে, এখন আমি কি করব? কিন্তু পরক্ষণেই রিয়ার ঘুম ভেঙে যায়, কারণ এটাও তার আরেকটা দুঃস্বপ্ন ছিল। রিয়া উঠে একটু পানি খায়, আর যখনই জানালার দিকে তাকায়, জানালা একটি রক্তমাখা হাতের ছাপ দেখে রিয়া প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। এই চিৎকার শব্দ বিনোদ এবং সুচিও শুনতে পেয়েছিল, কিন্তু বিনোদ ভাবছিল হয়তো রিয়া আবার কোনো দুঃস্বপ্ন দেখেছে, যেটা প্রতিদিনই হয়। কিন্তু রিয়া তখনই দৌড়ে এসে বিনোদের রুমের দরজায় নক করে, যে জন্য একসময় বিনোদ দরজা খুলে দিলে রিয়া তাদেরকে সবকিছু খুলে বলে। বিনোদও বুঝতে পারছে এটা রিয়ার কোনো দুঃস্বপ্ন নয়, তাই রিয়াকে নিয়ে বাইরে আসে। আর সুজির কথায় শেষমেশ ওরা বাইরে এসে চেক করতে রাজি হয়, কিন্তু বাইরে চেক করে দেখা যায় কেউই নেই। রিয়া তখন বিনোদকে জানালার কাছে নিয়ে যায়, আর এখানেই দেখা যায় রিয়া যে রক্তমাখা হাতের ছাপের কথা বলেছে সেটা সত্যি এখানে রয়েছে। আর ঠিক তখনই সুজি কিছু একটা দেখতে পায়। সে ঝোপের কাছে এগিয়ে দেখে সেখানে আহত অবস্থায় রাজেশ পড়ে আছে। মূলত সেই এমএলএর পিএ রাজেশ। তারা রাজেশের কাছে রাজেশের পরিচয় জানতে চায়। রাজেশ তখন তাদের পুরো ঘটনার কথা খুলে বলে। রাজেশ তাদেরকে প্রথমে জানায় সে কিভাবে সততার সাথে এমএলএর সাথে কাজ করত, কিন্তু একদিন তার হঠাৎ করে অনেক টাকার দরকার পড়ে যায়, কারণ তার মেয়ে দিব্যের হার্টে একটা ছিদ্র ধরা পড়েছিল। ধীরে ধীরে সেটা বড় হচ্ছিল। রাজেশ যখন দিব্যকে হসপিটালে নিয়ে যায় তখনই তারা এই ভয়ঙ্কর সত্যিটা জানতে পারে। তবে এটার একটা চিকিৎসাও ছিল। ডক্টর জানায় দিব্যাকে বাঁচাতে হলে একটা হার্টের ডোনার লাগবে, কিন্তু সে অপারেশনের জন্য 30 থেকে 40 লক্ষ টাকা লাগবে। কিন্তু রাজেশের কাছে তো এত টাকা ছিল না। এই জন্য রাজেশ বাধ্য হয়ে এমএলএর সাহায্য চায়, কিন্তু এমএলএ তাকে সোজা সাপটা একদম নাই করে দেয়। তার কথা, এত টাকায় তো আমি 2000 ভোট কিনে ফেলতে পারবো। এমনকি এমএলএ তাকে জঘন্য একটা কথাও বলে, যে অপারেশন তো ফেলও করতে পারে, তখন তো পুরো টাকাটাই ডুবে যাবে। তার থেকে ভালো তুমি তোমার বউয়ের সাথে 5 মিনিট একটা রুমে কাটাও, আর একটা বাচ্চা নিয়ে নাও। এই কথা শুনে রাজের ভেতর থেকে পুরোই ভেঙে পড়ে। মানে যার জন্য সে এত বছর ধরে সততার সাথে কাজ করছে, শেষ পর্যন্ত তাকে এইসব শোনাচ্ছে। এত টাকার অফার পাওয়ার পরও যে রাজেশ তার বিরুদ্ধে যায়নি, সেই মানুষটাই আস্থার সাথে এমন করলো। তো পরবর্তী দিন ডাক্তার রাজেশ আর তার স্ত্রীকে জানায় তার একটা ডোনার পেয়েছে। একজন মৃত শিশুর হার্ট দান করা হয়েছে, যেটা দিব্যের সুরে ট্রান্সপ্লান্ট করা যাবে। শোনা মাত্র রাজেশরাও বেশ স্বস্তি পায়, কিন্তু টাকার ব্যবস্থা তো করতে হবে। এজন্য রাজেশ এমএলএর গোপনে এমএলএর যে 61 কোটি টাকা ছিল সেখান থেকে 7 কোটি টাকা চুরি করে, এমনকি ওই টাকাটা এক জায়গায় নিয়ে লুকিয়েও রাখে। যদিও রাজেশ ভেবেছিল এমএলএ হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু এমএলএ জানতে পেরে ওই রাতেই রাজেশদের বাড়িতে তার গুন্ডা পাঠায়। তারা যখন রাজেশের কাছে টাকার বিষয় বলছিল, রাজেশ কিছুতেই টাকা দিতে রাজি হচ্ছিল না, কারণ তার তো ওই টাকাটা প্রয়োজন। তাই এমএলএর লোকজন রাজেশের স্ত্রীকে খুন করে। রাজেশ কোনোভাবে তখন নিজের জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এমএলএর লোকজন তাকে ধরে তার উপর হামলা করে। তবুও রাজেশ তাদের সাথে লড়াই করে কোনোভাবে পালিয়ে এই পর্যন্ত এসেছে। মানে জানালায় যে রক্তমাখা হাতের ছাপ ছিল সেটা আসলে রাজেশের ছিল। রাজেশ তাদেরকে অনুরোধ করে তারা যেন দিব্যের চিকিৎসাটা করায়। রাজেশ ওই টাকার বিষয়টাও বলে যে ওই টাকাটা সে কোথায় রেখেছে, সাথে এটাও বলে দেয় শুধু 40 লাখ টাকা দিয়ে আমার মেয়ে দিব্যাকে তোমরা বাঁচাও, বাকি সব টাকা তোমরা রেখে দিও। মানে এত টাকা থেকেও তার শুধু 40 লক্ষ টাকা দরকার ছিল, বাকি পুরো টাকাটাই সে ওদের দিয়ে দিতে চাচ্ছে। রাজেশ ওদেরকে দিব্যার একটি ফটো দেখায়, আর এরপর রাজেশের মৃত্যু হয়। এই ঘটনায় সুজিত দ্রুত পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু বিনোদ বাধা দেয়। বিনোদের কথা, যদি এমএলএ কিছু জানতে পারে তাহলে তারাই বিপদে পড়বে। আবার বিনোদ বলে দিব্যাকে তাদের বাঁচাতে হবে, কারণ এটা তো তাদের এখন দায়িত্ব। কিন্তু বাস্তবে তার নজর ছিল সেই টাকার উপর।
কিন্তু সেজন্য তো আপাতত রাজেশের বডিটির কিছু একটা করতে হবে। তাই তারা একটা প্ল্যান করে। তারা রাজেশের মৃতদেহটি নিজেদের বাড়ির আঙিনাতে কবর দিয়ে দেয়। আর পরবর্তী দিন রিয়া আবারও নিজের সেই স্বপ্নের কথা ভাবতে শুরু করলে রিয়া নিজের স্বপ্নের মধ্যে লুসিফারকে দেখতে পায়, মানে সরাসরি শাটানকে দেখছে, যেটা দেখে তার ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি অজয়কে কল করে, কিন্তু অজয় বারবার কল কেটে দিচ্ছিল, কারণ সেই মুহূর্তে সে একজন প্রডিউসারের সামনে গল্প শোনাচ্ছে। আর আশ্চর্যের বিষয়, প্রডিউসারের সেই গল্পটা ভীষণ পছন্দ হয়েছে, এমনকি সে অজয়ের সাথে সিনেমাটি বানাতে রাজিও হয়, যে জন্য অজয় তার কাছে 4 থেকে 5 কোটি টাকার একটি বাজেট চায়। কিন্তু প্রডিউসার সরাসরি তাকে বলে দেয় সে সর্বোচ্চ 1.5 কোটি টাকা বাজেট দিতে পারবে। এটা শুনে অজয় সেখান থেকে বেরিয়ে আসে। অবশ্য অজয়ের বন্ধু প্রকাশ তাকে বোঝানোর চেষ্টা করে এটা ভালো একটা সুযোগ, কিন্তু অজয় কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছিল না, কারণ 1.5 কোটি টাকায় তার স্বপ্নের সিনেমা বানানো কখনোই সম্ভব ছিল না। ঠিক তখনই রিয়ার কল আসে। রিয়া অজয়কে পুরো ঘটনার কথা খুলে বলে, কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। ভুল করে সেই কলটা ফরওয়ার্ড হয়ে রাজু নামে এক লোকের কাছে চলে যাওয়ায় তাদের পুরো ঘটনার কথা রাজুও জেনে ফেলে। এমনকি রাজু তার ব্রাদার ইনলা মুরুগেশকে নিয়ে ওই টাকাটা হাসিল করার একটা প্ল্যান সাজায়। এর মধ্যে অজয় বাড়িতে ফিরে আসে। অজয়ের অনুপস্থিতিতে সবাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল অজয়কে না জানিয়ে। এই জন্য অজয় এটা মানতে পারছিল না, কিন্তু রিয়া সত্যি দিব্যাকে বাঁচাতে চাইছিল, তাই সে অজয়কে অনুরোধ করে সে যেন দিব্যাকে বাঁচায়। তো এরপর অজয় নিজের বন্ধু জনাকেও ফোন করে সাহায্য চায়। অন্যদিকে এমএলএকে দেখা যায় বারবার টাকার জন্য পুলিশকে চাপ দিচ্ছে, যাতে পুলিশ কোনোভাবে ওই টাকা খুঁজে বের করে। সিন চলছে রাতে। অজয়, প্রকাশ, বিনোদ, রিয়া, সুজি এবং জনা সবাই মিলে একটি ভ্যান ভাড়া করে ওই টাকাটা যেখানে রাজেশ রেখেছে সেই লোকেশনের দিকে যায়। ভ্যানের ভেতরেই জনা গাড়ি থামাতে বলে, কারণ তার সিগারেট কিনতে হবে। ঠিক তখনই রিয়া আবার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে আবার দেখে সে নরকে আছে, আর নরকে অসংখ্য মানুষ রয়েছে যারা সবাই লুসিফারের অনুসারী। আর এখানেই সে লুসিফারকে একটি সিংহাসনে বসে থাকতে দেখতে পায়, যে কিনা রিয়ার অপেক্ষা করছিল। হঠাৎই সে রিয়ার দিকে একটি ছুরি ছুঁড়ে মারে, আর এরপর রিয়ার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণের মধ্যে তারা ওই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে রাজেশ টাকা লুকিয়ে রেখেছে, কিন্তু রাজু এবং মুরুগেশ তাদের আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। এতগুলো মানুষ দেখে তারাও বেশ অবাক হয়। তখন তারা একটা প্ল্যান করে যে ওরা যখন টাকা উদ্ধার করতে যাবে ওরা এই সব কিছুর একটি ভিডিও রেকর্ড করবে, আর এরপর টাকা পেয়ে গেলে ব্ল্যাকমেইল করে ওই টাকাটা ওদের কাছ থেকে নিয়ে নেবে। এদিকে অজয়রা ওই জায়গাটা খুঁজতে শুরু করে, আর সেই জায়গাটা ছিল একবার ধ্বংসপ্রাপ্ত পুরনো একটি স্থাপনার মতো, দেখতে ভীষণ ভয়ঙ্কর আর অদ্ভুত। ঠিক তখনই সুজি একটা ছায়ার মতো কিছু দেখতে পায়, তার সাথে ছোট একটি বাচ্চার দলও খুঁজে পায়। এগুলো দেখে সে ভয় পেয়ে বিনোদের কাছে আসে। অন্যদিকে অজয়কে দেখা যায় রাস্তার নিচের পাইপলাইনের ভেতরে একটা কুকুর দেখতে পায়। ওই কুকুরটা হঠাৎ করে তার উপর আক্রমণ করে বসে, তবে কোনোভাবে অজয় সেখান থেকে নিজেকে বাঁচায়। এদিকে রিয়াকে দেখা যায় সে দেয়ালে কিছু আঁকা দেখতে পেয়েছে। মনে হচ্ছিল কোনো বাচ্চাই ছবিগুলো এঁকেছে, কিন্তু হঠাৎ করে সেই আঁকাগুলো নিজে নিজে নড়াচড়া করতে শুরু করে। রিয়া তখন তার পিছনে দিব্যাকেও দেখতে পায়, তবে মুহূর্তের মধ্যে সে আবার অদৃশ্য হয়ে যায়। এরপর রিয়া অজয়ের সাথে দেখা করে। ঠিক তখনই প্রকাশ চিৎকার করে ওদের ডাকতে শুরু করলে অজয় আর রিয়া সেখানে গিয়ে দেখে সেখানে একটি ডেমনিক সিম্বল রয়েছে, যেগুলো মাটির উপর খোদাই করা, মানে সেখানে শয়তানের পূজা করা হতো। এমনকি এখানে ল্যাটিন ভাষায় কিছু লেখাও রয়েছে। অজয় মূলত এই ভাষা সম্পর্কে আগেই জানত। অজয় ওই লেখাগুলো পড়ে স্পষ্টই বুঝতে পারে কেউ ওখানে শয়তানকে সমন করার চেষ্টা করেছিল। এটা দেখা মাত্রই তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই অজয় পেছনে তাকিয়ে দেখে কিছু লোকজন শয়তানের পূজা করছে। তবে মুহূর্তের মধ্যে তারা অজয়ের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। মানে এটা অজয়ের একটা ভীষণ ছিল। অজয় ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, তবে সে ভাবে হয়তো এটা তার চোখের ভুল, যে জন্য সবাই একটা পুরনো গেটের সামনে এসে দাঁড়ায়। এমনকি ওই গেটটা ভাঙতেও শুরু করে। দূর থেকে রাজু আর মুরুগেশও সব দেখছিল। আর এদিকে গেটটি ভাঙা হলে সবাই ওই গেটের মধ্যে ঢুকে পড়ে। সুজিও তাদের সঙ্গে ছিল, কিন্তু হঠাৎ করেই কেউ যেন জনাকে টেনে নিয়ে যায়। এটা দেখে সুজি একদম আতঙ্কিত হয়ে পড়ে। সবাই তো একরকম ভয়ে বের হয়ে আসতে শুরু করে। আর এরপরই অজয় আর বাকিরা জনার ডেড বডিটা খুঁজে পায়। তারা বুঝতেই পারছিল না জনার সাথে আসলে কি হয়েছে। ঠিক তখনই সুজি দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে। সুজি সবাইকে জানায় তার মনে হচ্ছিল কেউ তার পা টেনে ধরেছিল। তাদের সাথে যা কিছু হচ্ছিল এই সব কিছু মিলিয়ে এই জায়গার প্রতি একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সবার মনের মধ্যে। তখনই অজয় খেয়াল করে জনার মৃতদেহটা সেখান থেকে গায়েব হয়ে গেছে। দূর থেকে রাজু আর মুরুগেশও এই সব কিছু দেখে তারা ভয় পাচ্ছিল। আর এদিকে সেই কুকুরটাকে দেখা যায় যেটা আগে অজয়ের উপর আক্রমণ করেছিল। সেই কুকুরটা আবার তাদের সামনে এসে পড়েছে, আর এবার সরাসরি তাদের পিছু নিতে শুরু করে। সবাই তখন আলাদা আলাদা ডিরেকশনে দৌড়াতে শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে অজয় আর রিয়া একটি জায়গায় আটকেও পড়ে,
কিন্তু কুকুরটা তাদের দেখার পরও তাদেরকে কিছু না বলে চলে যায়। বিনোদও চালাকি করে কুকুরটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কুকুরটাকে ওই ধ্বংসপ্রাপ্ত বাড়িটার ভেতর নিয়ে আটকে দেয়। এখানে যা কিছু ঘটছিল সুজির কোনো কিছুই ভালো লাগছিল না, তাই সুজি বলছিল আমাদের চলে যাওয়া উচিত, কিন্তু অজয় যেতে চাচ্ছে না, কারণ অজয়রা তো একটা কথা দিয়েছে। তার সব থেকে বড় কথা, তাদের বন্ধুর লাশও তো পাওয়া যায়নি, মানে জনার লাশটা তো খুঁজে বের করা জরুরি। ঠিক তখনই বিনোদ সুজির হাতে ভ্যানের চাবিটি দিয়ে বলে, তুমি রিয়াকে নিয়ে এখান থেকে চলে যাও, বাকিটা আমরা 3 জন সামলে নেব। কিন্তু সুজি সেটা করতে চাচ্ছিল না। এই জন্যই সবাই আলাদা হয়ে নিজেদের বন্ধু জনার লাশ খুঁজতে শুরু করে। রিয়াকেও দেখা যায় খুঁজতে খুঁজতে একটি হলরুমের মধ্যে পৌঁছে গেছে। সেখানে সে একটি শয়তানি পেন্টাগ্রাম দেখতে পায়, যেটা একটা অবজেক্টের উপর আঁকা ছিল। সাথে সে একটা উল্টো ক্রসও খুঁজে পায়, যেটা মূলত অ্যান্টিক্রাইস্টের প্রতীক। অন্যদিকে অজয় কিছু বই খুঁজে পায়, আর সেই বইগুলোর ভেতরে একই রকম একটি পেন্টাগ্রাম আঁকা ছিল। এগুলো দেখেই সে বোঝা যায় এই বইগুলো স্যাটানিক, মানে শয়তানের, মানে এখানে নিশ্চিতভাবে শয়তানের পূজা করা হতো। এদিকে রিয়া সেই উল্টো ক্রসটাকে সোজা করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই তার পেছনে কয়েকজন স্যাটানের ওয়ার্শিপার এসে উপস্থিত হয়, মানে শয়তানের পূজারী। আর তাদের মধ্যে একজনের হাতে ছিল রক্তে ভেজা একটা শিশু, যে শিশুটা মূলত লুসিফারের সন্তান। দেখা মাত্রই রিয়া আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর দৌড়াতে দৌড়াতে বাইরে বের হতেই অজয়ের সাথে দেখা হয়। রিয়া যখন অজয়কে পুরো বিষয়টা বলতে যাচ্ছিল, তখনই উপরের ফ্লোর থেকে প্রকাশ চিৎকার করে ওঠে, আর এরপরই হঠাৎ করে ফ্লোরটা ভেঙে যাওয়ায় প্রকাশ ঝুলে পড়ে। অজয় সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে দৌড়ে যায়, কিন্তু রিয়ার পায়ে মোচড় লাগার কারণে রিয়া সেখানেই রয়ে যায়। বাকিরা সবাই প্রকাশকে বাঁচাতে ছুটছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় প্রকাশও হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আর তারা এভাবে অদৃশ্য হয়ে যাওয়াটাই সবাই প্যানিক হতে শুরু করে। অন্যদিকে রিয়া আবার সেই মা আর মেয়ের আত্মাকে দেখতে পায়, যাদের সে নিজের স্বপ্নে প্রায়ই দেখত। রিয়া দেখা মাত্রই চিৎকার করে ওঠে। চিৎকার শুনে অজয় সেখানে চলে যায়, আর অজয় আসার সাথে সাথে ওই আত্মা দুটো অদৃশ্য হয়ে যায়। অজয় জানতে চায় এখানে কি হয়েছে। রিয়া তখন ওই মা আর মেয়ের আত্মার কথা বলে, যে ওরা তার সামনে এসেছে। তো এরপর সবাই মিলে প্রকাশকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও প্রকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই এবার তারা 2 জন করে জোড়া বেঁধে আলাদা আলাদা করে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ করে অজয় আর রিয়া প্রকাশকে খুঁজে পায়, কিন্তু প্রকাশ এতক্ষণ আর জীবিত নেই, তাকে কেউ নির্মমভাবে হত্যা করেছে। দেখা মাত্র অজয় আর রিয়া দুজনই হতবাক। তারা বিনোদার সুযোগকেও খুঁজে বের করে পুরো ঘটনাটা জানায়, কিন্তু ঠিক তখনই তাদের সামনে মুরুগেশের মৃতদেহটি এসে পড়ে। ওরা তো মুরুগেশকে দেখেই চমকে ওঠে, কারণ তারা তো মুরুগেশকে চিনেই না। এদিকে সুজি এতটাই ভয় পেয়ে যায় যে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, যে জন্য সবাই তাকে খুঁজছিল। আর এরপর সুজি কেউ খুন করে, আর এই খুনটা জনা করেছে। আর এখানে মূলত আমরা জানতে পারি জনা মূলত এতদিন ধরে হওয়া অপমানের প্রতিশোধ নিচ্ছিল, কারণ সবসময় ওরা জনাকে গরিব বলে অপমান অপদস্থ করত। এই জন্যই জনা প্ল্যান করে ওদেরকে একা একা হত্যা করছে। কিন্তু প্রশ্ন হলো জনা মুরুগেশকে কেন মারল। এখানে আমাদের পাস্টের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে জনা মুরুগেশকে পুরো ভিডিও রেকর্ডিং করতে দেখেছিল। মূলত ওই কারণে সে মুরুগেশকে খুন করেছে। এমনকি রাজুকে যখন জিজ্ঞেস করে রাজুরা কেন ভিডিও করছিল, তখন রাজু জনাকে বলেছে আসলে তারা অনেক গরিব, যে জন্য সবাই তাদেরকে অপমান অপদস্থ করে, তাই নিজেদের ভাগ্য ঘোরাতেই তারা টাকার জন্য এখানে এসেছে। এটা শুনে জনারও বেশ খারাপ লাগে। রাজুর প্রতি তার একটা সহানুভূতি অনুভব হয়, কারণ জনাও তো একই পথের পথিক। এই কারণে সে রাজুকে মারেনি, তবে বেঁধে রেখেছে। এদিকে এতক্ষণে বিনোদ আর বাকিরা সুজির মৃতদেহটি খুঁজে পেয়ে ভিতর থেকে একদমই ভেঙে পড়ে, কারণ বিনোদের কাছে সুজিই ছিল তার একমাত্র পৃথিবী। তাকে এমনভাবে মৃত অবস্থায় দেখে বিনোদ কিছুতে মানতেই পারছে না, মানে তার সব কিছু শেষ হয়ে গেছে। সে তো নিজের উপর নিয়ন্ত্রণই রাখতে পারছিল না। তবে কোনোভাবে বাকিরা বিনোদকে সামলানোর চেষ্টা করে। অজয় তখন একটা সন্দেহজনক বিষয় লক্ষ্য করে, কারণ এই যে খুনগুলো হচ্ছিল এগুলো কোনো শয়তানি শক্তির কাজ বলে তার মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল এগুলো কোনো মানুষের কাজ, কিন্তু সেই মানুষটাকে তারা দেখতে পাচ্ছে না, যে জন্য তারা সিদ্ধান্ত নেয় সবগুলো লাশকে তারা একত্রে জড়ো করবে। তাই বিনোদ আর অজয় সুজি এবং প্রকাশের লাশ এক জায়গায় এনে রাখে, এমনকি রিয়াকেও সেখানে বসিয়ে রাখে যাতে ওই লাশগুলোর উপর নজর রাখতে পারে। এরপর তারা জনার লাশও খুঁজতে শুরু করে, কারণ তারা তো ভাবছিল জনাও মারা গেছে, কিন্তু জনা তো আসলে মৃত্যুর অভিনয় করেছিল, আর এখনো পর্যন্ত সে অভিনয় করেই যাচ্ছে। তাই তারা জনার লাশ পেয়ে রিয়ার কাছে এনে রাখে। কিন্তু ঠিক তখনই অজয় একটি কুড়ালের পড়ে আহত হয়। তারপর তারা মুরুগেশের লাশটি খুঁজতে শুরু করে। এদিকে রিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঠিক তখনই জনা উঠে বসে, আর রিয়া যখন চোখ খোলে রিয়া বা সেই ছোট্ট মেয়েটার আত্মাকে দেখতে পায়। রিয়া তখন পালানোর চেষ্টা করে, সে চিৎকার করছিল। আর রিয়া যখন দৌড়ে সেখান থেকে চলে যায়, ওই সুযোগটা কাজে লাগিয়ে
জনা ওইখান থেকে সবগুলো লাশকে গায়েব করে দেয়, মানে লুকিয়ে ফেলে। এদিকে রিয়া দৌড়াতে দৌড়াতে অজয়ের কাছে পৌঁছে যায়। সে অজয়কে আবার ওই মেয়েটির কথা বলে, আর এটা শুনে অজয়ের মনে পড়ে লাশগুলোর কাছে তো কেউই নেই। তাই তারা দ্রুত লাশের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যেখানে তো কোনো লাশই নেই। অজয় তখন চিন্তা করে এই ঘটনাগুলোর সাথে ওই মা মেয়ের আত্মার কোনো না কোনো লিঙ্ক নিশ্চয় আছে। অজয় বিনোদকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু বিনোদ তো প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে, কারণ এখানে তো সুজির লাশটা পর্যন্ত গায়েব। অজয় তখন বিনোদকে বোঝায় যে আমরা আবার এখানে ফিরে আসব, কিন্তু এখন এখানে থাকাটা নিরাপদ নয়। এই জন্য তারা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই বিনোদের চোখ পড়ে জনার সিগারেটের প্যাকেটের দিকে। আসার সময় জনা যে প্যাকেটটা কিনেছিল, আর এটা দেখা মাত্রই সে গাড়ি থামাতে বলে। বিনোদ সবাইকে বলে তারা যখন ওই অচেনা ব্যক্তির লাশটা খুঁজে পেয়েছিল, ঠিক সেখানে সে একই রকম সিগারেটের গন্ধ পেয়েছিল যে সিগারেট জনা খায়, আর সেখানে সিগারেটটা পড়ে থাকতেও দেখেছিল। তবে ওই সময় ব্যাপারটাকে সে গুরুত্ব দেয়নি, যে জন্য বিনোদ আবার সবাইকে ফিরে যেতে বলে। এমনকি বিনোদের কথা শুনে অজয়রা আবার সেখানে রওনা হয়। আর এদিকে আমরা জনাকে দেখতে পাই রাজু জনার হাত থেকে পালিয়ে গিয়েছে, যে জন্য জনা আবার রাজুকে খুঁজছিল। তবে রাজু তখন লুকিয়ে পড়েছে, কিন্তু জনা কোনোভাবে তাকে খুঁজে বের করে মারধর শুরু করে। ঠিক তখনই রাজু তাকে একটি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়, যে গর্তের মধ্যে ওই টাকাগুলো রাখা ছিল, মানে এমএলএর ওই পুরো টাকাটা এখানে রাখা ছিল। এত টাকা দেখে রাজু তো খুশিতে পাগল হয়ে যায়, আর এর মধ্যেই বাকিরাও সেখানে পৌঁছে যায়। রাজু তাদেরকে দেখা মাত্র সবকিছু বলতে তাদের কাছেই যাচ্ছিল, কিন্তু বিনোদ আর বাকিরা উল্টো তাকেই খুনি ভেবে রাজু কিছু করার আগেই কেউ একজন রাজুর গলায় ছুরি মেরে তাকে মেরে ফেলে। আর তখনই সবাই বুঝতে পারে এখানে আরও একজন খুনি আছে। এরপর তারা সেই খুনিকে খুঁজতে শুরু করে, কিন্তু এর মধ্যেই বিনোদ একা পড়ে গিয়েছিল। ওই সুযোগে বিনোদকেও কেউ মেরে ফেলে, আর কিছুক্ষণের মধ্যে অজয় বিনোদের লাশটাও খুঁজে পায়। এরপরই মূলত সামনে আসে অন্য এক ব্যক্তি, যে কিনা জনার বন্ধু। কারণ জনা এত কিছু একা করতে পারত না, তাই পুরো টাকাটা একাই লুটে নেওয়ার জন্য সে তার বন্ধুকে সঙ্গে নিয়ে এই প্ল্যানটি করেছিল। আর এখানে আমাদের এটাও দেখানো হয়, তারা যখন দড়ি ব্যবহার করে জনার বডিটিকে টেনে নিতে যাচ্ছিল, তখনই সুজির মনে হয়েছিল কেউ তার পা ধরে টানছে। এরপর জনার সামনে এলে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়। জনার বন্ধু প্রথমে অজয়ের উপর আক্রমণ করে, এমনকি জনাও একসময় অজয়কে মারতে যায়, কিন্তু অজয় কোনোভাবে প্রথমে জনার বন্ধুকে মেরে ফেলে। এরপর জনাকে জিজ্ঞেস করে, শুধুমাত্র টাকার জন্য তুই এসব করলি? তোর যদি টাকার দরকার হতো তাহলে আমার কাছে চাইতি, কিন্তু জনার কথা তোমরা যে আমাকে এত অপমান করেছ সেটা কি হবে? এখানে অজয় তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তো তার বন্ধু ছিল, কিন্তু জনা এসব কিছুই বুঝতে চায় না। তাই শেষ পর্যন্ত অজয়কে জনার সাথে লড়তে হয়। আর ঠিক তখনই সেই মেয়েটার আত্মাটা রিয়ার কাছে আসে। সে হাসতে হাসতে রিয়ার পেটের উপর হাত রাখে। তখন রিয়ার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা শুরু হয়, এমনকি ভিতরে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। সম্ভবত সেই রিয়ার বাচ্চাটিকে পেটের মধ্যে মেরে ফেলেছে। রিয়াও সেখানে পড়ে যায়, যে জন্য অজয় এসবের মাঝেই জনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রিয়াকে ভ্যানে তুলে নেয়। আর ঠিক তখনই সেই কুকুরটা জনাকে পুরোপুরি মেরে ফেলে। এরপর কুকুরটা অজয়ের কাছেও আসে, কিন্তু অজয়কে কিছু না করে ওই টাকাগুলো যেখানে রাখা ছিল সেখানে নিয়ে যায়। এরপর অজয় টাকাগুলো নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই 1 সপ্তাহের মধ্যেই সে দিব্যার সার্জারি করিয়েছে। আর এরপরই অজয় আর রিয়া দিব্যাকে দত্তক নিয়ে নেয়, কারণ দিব্যার আপন বলে পৃথিবীতে আর কেউ ছিল না। তার বাবা মা তো অনেক আগে মারা গেছে, মানে রাজেশ আর তার স্ত্রী। আর সব থেকে বড় কথা, রিয়ারও মিসক্যারেজ হয়েছিল, মানে সে আত্মারা তার পেটে হাত দেওয়ার পর তার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। এরপর অজয় আর রিয়া দিব্যাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এদিকে ডাক্তার যখন দিব্যার মাথাটি স্ক্যান করছিল, তখন তার স্কালের ভেতরে 666 নম্বরটি দেখতে পায়, যেটা আসলে শয়তানের সিম্বল। আর এখানেই মূলত আমরা বুঝতে পারি দিব্যা আসলে লুসিফারের সন্তান, মানে সে কোনো ছেলে নয়, সেই সন্তানটা ছিল একটা মেয়ে। আর রিয়া যে রক্তে ভেজা বাচ্চাটাকে দেখেছিল, আসলে সেটা ছিল অতীতের একটা ছলক, মানে সেখানে আগে কি ঘটেছিল রিয়াকে ভীষণে সেই সকল বিষয়গুলো দেখানো হয়েছিল। আর এই সব কিছু দেখার পর এখানে কিছু জিনিস প্রেডিক্ট করা যায়, কারণ হতে পারে রাজেশও শয়তানের পূজারীর মধ্যে একজন ছিল। এই জন্য হয়তোবা রাজেশের টাকার প্রতি কোনো আগ্রহ ছিল না। আবার শয়তানের পূজারীরা হয়তোবা আগে থেকে জানতো রাজেশ আর তার স্ত্রীর যে সন্তান জন্মাবে সেই হবে লুসিফারের সন্তান, কিন্তু তাদেরকে অন্য কেউ বড় করবে, মানে অজয় রিয়া, মানে অজয় রিয়ার উপর দিব্যার পুরো দায়িত্বটা থাকবে। তো এদিকে ডক্টর সবকিছু বুঝে গিয়েছিল, সে এখন স্পষ্ট ছিল দিব্যা আসলে কে। আর এটা বলার জন্য অজয়কে যখনই সে থামাতে যাবে, অজয় ততক্ষণে হসপিটাল থেকে বের হয়ে গিয়েছে। ডক্টর তখন জানালা দিয়ে উকি দিয়ে অজয়কে ডাকতে শুরু করে। আর ঠিক তখনই একটি পোষা কুকুরকে দেখা যায় দিব্যাকে দেখে গাড়ির ভিতরে বসে ঘেউ ঘেউ করছে, কারণ সে বুঝতে পেরেছিল দিব্যার ভিতর কোনো অশুভ শক্তি রয়েছে। কিন্তু হঠাৎই দিব্যার নজর ওই কুকুরটার উপর পড়ায়, সঙ্গে সঙ্গে কুকুরটার গলা
গাড়ির জানালার মধ্যে আটকে সেখানে মারা যায়, কারণ দিব্যা তা আসলে পিওর এভিল। এদিকে ডক্টরও তাদের ডাকছিল, কিন্তু শয়তান তো কখনোই চাইবে না অজয় আর রিয়া সত্যিটা জেনে যাক। এদিকে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছিল। হঠাৎ একজন শ্রমিকের হাত থেকে একটা ভারী জিনিস নিচে পড়ে যাওয়ায় সেটা সরাসরি ডক্টরের মাথায় লেগে ডক্টরের মৃত্যু হয়, যেটা দেখে রিয়াও ভীষণ চমকে ওঠে। তার মানে শয়তানের আগমনের অশুভ সংকেত শুরু হয়ে গিয়েছে। তো এর মধ্য দিয়ে মূলত মুভির শেষটা হয়। এখানে একটা বিষয় স্পষ্ট, দিব্যাই লুসিফারের সেই সন্তান, মানে যেই সন্তানের জন্ম পৃথিবীতে হয়ে গিয়েছে। আর 666 মূলত শয়তানের একটা চিহ্ন, যেটা দিব্যার মস্তিষ্কে পাওয়া গিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে, দিব্যা কেন অজয় রিয়ার কাছে এলো? অন্য কারো ঘরেও তো থাকতে পারত, তার বাবা মায়ের কাছেও। এখানে একটা কারণ থাকতে পারে, হয়তোবা দিব্যার বাবা মা মানে রাজেশ এবং তার স্ত্রী লুসিফারের পূজারী ছিল। আর যদি আসলে আত্মাগুলোর বিষয়ে মানে মা মেয়ের আত্মা, এমনও হতে পারে সেটা শয়তানের নিয়ন্ত্রণে ছিল। মানে ওই মা মেয়ের আত্মার দ্বারাই রিয়ার নিজের পেটের বাচ্চারা নষ্ট হয়ে যাবে। মানে এই সব কিছু তাদের পরিকল্পনা ছিল, রিয়ার পেটের বাচ্চা যাতে নষ্ট হয়ে যায় আর রিয়ার জন্য দিব্যাকে নিজের বাচ্চা হিসেবে গ্রহণ করে। আর এদিকে অজয় একজন ভালো মানুষ ছিল, যে ভবিষ্যতে বড় কিছু করতে যাচ্ছিল। সে সামনে পরিচালক হবে, তার জন্য টাকার দরকার ছিল, আর এখানে সে টাকাও পেয়ে গেল। তার মানে তার ভবিষ্যৎ এখন উজ্জ্বল। এই জন্য হয়তোবা দিব্যাকে বড় করার জন্য ওই পরিবারটিকে বেছে নেওয়া হয়েছে। না হলে রাজেশ এত জায়গা রেখে ওই জায়গাতে কেন টাকা রাখতে যাবে? তার মানে ওইখানে টাকা রাখা, সেখানে এত মানুষের যাওয়া বা ওখানে এত মানুষের মৃত্যু হওয়া, এই সব কিছুই শয়তানের একটা পরিকল্পনাই ছিল, যেগুলো তারা বুঝতেই পারেনি। আর এখানে আরও একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল, যে একটা কুকুর ছিল, সে কিন্তু কোনোভাবে অজয় আর রিয়ার কোনো ক্ষতি করেনি, বরং তাদের উপকার করছিল। সেই কুকুরটা হয়তোবা শয়তানের অংশ ছিল। মানে সোজা কথায় বলতে গেলে এখানে যা কিছু হয়েছিল, অজয় আর রিয়ার কাছে সবকিছু কোইন্সিডেন্স মনে হলেও পুরো পরিকল্পনায় শয়তানের ছিল। তো এই ছিল মূলত জেনমা নাটচেরামির মুভির গল্প। সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনার কাছে অন্য কোনো থিওরি থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবেন। আর মুভিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।